হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আইরিন চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো পেপটিক আলসার ডিজিজ নিয়ে। অ্যান্ড এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমন একটা রোগ। তো প্রথমে আমাদের জানতে হবে পেপটিক আলসার ডিজিজ কি, এটা কেন হচ্ছে, এটা ট্রিটমেন্ট কী এবং এটা আমরা কি প্রিভেন্ট করতে পারবো। পেপটিক আলসার ডিজিজ সাধারণত এক ধরনের প্রদাহ, যেটা কিনা আমাদের স্টোমাক লাইনিং বা আমাদের ক্ষুদ্রান্তর যে লাইনিং থাকে সেই লাইনিংটাকে ডিসরাপশন করে বা ক্ষতিগ্রস্ত করে তারা প্রদাহ সৃষ্টি করে। পেপটিক আলসার সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার হচ্ছে আমাদের লোয়ার এন্ড অফ এসোফেগাস বা আমাদের খাদ্যনালীর শেষ ভাগ থেকে স্টোমাকের যে অংশটুকু, এইটুকুকে আমরা গ্যাস্ট্রিক আলসারের আন্ডারে ফেলছি। এবং ডিউডেনাল আলসার আমরা তাকে বলছি যেটা আমাদের ক্ষুদ্রান্ত্রে আলসার হওয়া, যেটা সব থেকে বেশি অ্যাটাক করে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে, এবং যেটাকে আমরা ডিউডেনাল আলসার বলছি। পেপটিক আলসারের জীবাণুটা মেনলি ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়। আপনি কোনো খাবার না ধুয়ে খেলেন, কাঁচা শাকসবজি বা ফলমূল ওয়াশ না করে, ভালো মতো ওয়াশ না করে খেলে, আর নিরাপদ পানি পান না করলে, একই গ্লাসে পানি খেলে এবং একই স্পুন ব্যবহার করলে অনেক সময় এই জীবাণুটা আমাদের শরীরে ঢুকে। পেপটিক আলসার যে জীবাণু বা ব্যাকটেরিয়াটা করে সেটা আমাদের কিছু পরিমাণ স্যালাইভাতেও প্রেজেন্ট থাকে, মানে আমাদের থুতুতে থাকে। তো আমরা একই গ্লাসে পানি খেলে বা একই চামচে খাবার খেলে সেই ক্ষেত্রেও পেপটিক আলসার ডিজিজের যে অর্গানিজমটা সেটা আমাদের বডিতে ট্রান্সমিট হতে পারে। খাবার আগে ভালো মতো হাত না ধুয়ে খেলে এবং খাবার ভালো মতো রান্না না করে খেলেও কিন্তু আমাদের পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এখন কথা বলবো যে জীবাণুর মাধ্যমে আমাদের পেপটিক আলসার ডিজিজ হচ্ছে সেটার ব্যাপারে। পেপটিক আলসার ডিজিজ মেনলি করে হেলিকোব্যাক্টার পাইলোরি, বা আমরা সংক্ষেপে বললে এইচ পাইলোরি বলে থাকি। তো এটা মেনলি কিভাবে আমাদের স্টমাকে এফেক্ট করছে, তো আমাদের স্টমাক হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক অ্যাসিড যেটাকে আমরা বলি, সেটা সারাক্ষণই প্রডিউস করতে থাকে। ওই গ্যাস্ট্রিক অ্যাসিড শুধুমাত্র যে আমাদের খাবার হজমের জন্য সিক্রেশন হয় তা না, এটা আমাদের খাবারের সাথে যে আদার্স ব্যাকটেরিয়া বা অন্যান্য কন্টামিনেটেড যে অর্গানিজমগুলো থাকে তাদেরকে মেনলি এটা কিল করতেও হেল্প করে। হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি কী করে, আমাদের স্টমাকের যে লাইনিং এপিথেলিয়াম আছে, এই লাইনিং এপিথেলিয়ামটা আমাদের আবার অ্যাসিড থেকে আমাদের স্টমাককে সুরক্ষা দেয়। তো এই লাইনিং এপিথেলিয়ামটাকে সে ডিস্ট্রয় করে। তো সে ইউরিয়েজ নামক এক ধরনের এনজাইম প্রডিউস করে, যেটা কিনা অ্যালকালাইন ইন নেচার। এখন আমাদের স্টমাকের পিএইচ থাকে অ্যাসিডিক, কারণ গ্যাস্ট্রিক অ্যাসিড সার্বক্ষণিক আমাদের স্টমাকে প্রডিউস হতে থাকে। তো সে ইউরিয়েজ নামক যে এনজাইমটা সে প্রডিউস করে সেটা অ্যালকালাইন নেচার হওয়াতে সে স্টমাকের যে পিএইচ ব্যারিয়ার থাকে সেটাকে পুরোপুরি নিউট্রালাইজ করে ফেলে। তো স্টমাকের এই পুরোপুরি পিএইচ ব্যারিয়ারটা নিউট্রালাইজ হয়ে যাওয়ার কারণে সে ইজিলি আমাদের যে প্রটেক্টিভ লেয়ারটা থাকে সেটাকে পেনিট্রেট করে মিউকোজাল লেয়ারগুলোতে ক্ষত সৃষ্টি করে বা ইজিলি সেখানে ইনফ্লামেশন করে বা প্রদাহ করে। এরপরে যতবারই আমাদের স্টমাক অ্যাসিড সিক্রেশন করতে থাকে, তো এই ক্ষত স্থানগুলোতে অ্যাসিড গিয়ে আরও বেশি পেনিট্রেট করে সেই জায়গাটা আরও বেশি ইনফ্লামড করে ফেলে, যার ফলে দেখা যায় সেখান থেকে পেপটিক আলসার বা ডিউডেনাল আলসারের মতো বড় বড় রোগ হয়ে থাকে। আমাদের দেশে 90 থেকে 95% পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার হয়েই থাকে এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার মাধ্যমে। আর বাকি 5 to 10% হয়ে থাকে আমরা যদি অনেক বেশি NSAIDs নিই, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো অনেক দিন ব্যবহার করার ফলে আমাদের স্টমাকের যে প্রটেক্টিভ মিউকোজাল লেয়ার থাকে সেটা ড্যামেজ হয়ে যায় এবং সেখান থেকে প্রদাহ সৃষ্টি হয়। বাট সেটা খুব রেয়ার, লাইক 5 to 10% ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়াও কিছু রেয়ার কজ আছে, যেমন অনেক বেশি স্ট্রেসফুল লাইফ লিড করলে, তারপরে অনেক বেশি টোবাকো কনজাম্পশন করলে, অ্যালকোহল কনজাম্পশন করলে, তাছাড়া আপনার যদি ইনসমনিয়া হয়ে থাকে, মানে আপনি যদি রাতে কম ঘুমান, রাতে কম ঘুম হয়ে থাকলে সেই ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমটা অনেক উইক হয়ে পড়ে। পেপটিক আলসার হলে আমাদের সব থেকে যে কমন কমপ্লিকেশনসটা দেখা যায়, দ্যাট ইজ ইন্টারনাল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, এটা আমরা এখন কীভাবে বুঝবো, প্রথমত পেশেন্টের অনেক বেশি ব্লাড লস হবে। ব্লাড লস কীভাবে হবে, বমির মাধ্যমে এবং পায়খানার মাধ্যমে। বমির সময় যদি পেশেন্টের অনেক বেশি রক্ত মিশ্রিত বমি হয়, যেটাকে আমরা মেডিকেলীয় টার্মে বলছি হেমাটোমেসিস, এবং পেশেন্টের পায়খানার সাথে যদি অনেক বেশি রক্ত যায়, যেটাকে আমরা বলছি মেলেনা, ব্ল্যাক কালার বা টারি কালারের স্টুল হয়ে থাকে, পায়খানা হয়ে থাকে, তো সেটা দেখে যদি কালো রঙের পায়খানা হয়ে থাকে সেটা দেখে ধারণা করতে হবে পেশেন্টের পায়খানার সাথে রক্ত যাচ্ছে। দ্য সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশনস ইজ পারফোরেশন। অনেক সময় পেপটিক আলসার ডিজিজ থেকে পারফোরেশন হয়ে যায়, খাদ্যনালী বা খাদ্যথলি ছিদ্র হয়ে যাওয়া। এই খাদ্যনালী বা থলি ছিদ্র হয়ে যাওয়া থেকে পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। আমাদের হিউম্যান বডিতে প্রত্যেকটা অর্গান একটা পর্দা দ্বারা কাভারিং করা থাকে, যেমন লাংসে প্লুরা, হার্টে পেরিকর্ডিয়াম, এবং আমাদের অ্যাবডোমেন বা আমাদের পেটের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলো পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা কভার করা থাকে। তো এই পর্দার মধ্যে প্রদাহ হয়ে যায়, যেটাকে আমরা বলি পেরিটোনাইটিস। প্রতিনিয়ত
ক্ষত হওয়ার কারণে জায়গাটা অনেক বেশি সোয়েলিং থাকে এবং স্ক্যারিং ফর্মেশন হয় বা স্কার টিস্যু ফর্মেশন হয়, যেখান থেকে লাইনিংটা অনেক চিকন হয়ে যায়, স্ট্রিকচার ফর্মেশন করে। সেখান থেকে দেখা যায় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের মতো জটিল সমস্যাগুলো দেখা দেয়। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থেকে পেশেন্টের দেখা যায় খাবার ঠিক মতো পাস হতে পারে না, কারণ ওই লাইনটা অনেক বেশি চিকন হয়ে যায়। প্রতিনিয়ত ভমিটিং এবং আস্তে আস্তে ওজন কমতে থাকে। এরপরও যদি পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার ঠিক মতো চিকিৎসা না করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে স্টমাক ক্যান্সার বা ডিউডেনাল ক্যান্সারের মতো ভয়াবহ রোগে রূপান্তরিত হয়। পেপটিক আলসার হয়ে গেলে আপনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। পেপটিক আলসার কনফার্মেশনের জন্য আমরা কিছু টেস্ট করে থাকি, যেমন ইউরিয়া ব্রেথ টেস্ট, স্টুল এন্টিজেন টেস্ট। এটা হচ্ছে আপনার এইচপাইভের এগেনস্টে কোনো আমাদের শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে কিনা বা প্রডিউস হয়েছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। এছাড়াও স্টুল ফর ওবিটি, যে আপনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য। পেপটিক আলসার ইভ্যালুয়েট করার জন্য এটা সব থেকে স্ট্যান্ডার্ড ওয়ে একটা এন্ডোস্কোপি করা। এছাড়াও কিছু ইমেজিং টেস্ট আমরা করতে পারি, যেমন সিটি স্ক্যান, এমআরআই, তারপরে হচ্ছে বেরিয়াম সোয়ালো। এগুলোর মাধ্যমে আপনার পারফোরেশন কোথায় হয়েছে এবং আপনার ব্লিডিং সাইট কোথায় আছে সেগুলো আইডেন্টিফাই করা যায়। পেপটিক আলসার ডিজিজের জন্য বর্তমানে ডাক্তাররা কোয়াড্রোপল থেরাপিটা অনেক বেশি প্রেফার করে রাদার দেন ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি একসময় অনেক বেশি প্রচলিত ছিল, কিন্তু এখন বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তারাই কোয়াড্রোপল থেরাপিটা বেশি ফলো করে। কোয়াড্রোপল থেরাপিতে আমরা বেসিক্যালি 2 টাইপস অফ অ্যান্টিবায়োটিক্স, একটা প্রোটন ইনহিবিটর অ্যান্ড বিসমাথ কম্পাউন্ড ব্যবহার করে থাকি। যাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিনিয়ত এনএসএইডস খেতেই হচ্ছে, লাইক অ্যাসপিরিন, ইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন, এই টাইপের ওষুধগুলো রেগুলার খেতেই হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাইটোপ্রোটেক্টিভ এজেন্টস লাইক সোকালফেট, বিসমাথ কম্পাউন্ড, মিসোপ্রোস্টল টাইপের সাইটোপ্রোটেক্টিভ এজেন্টসগুলো দিয়ে থাকি। গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার আমরা একটা সিম্পল পার্থক্যের মাধ্যমে বুঝে থাকি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার যাদের, তাদের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে পেটে ব্যথা বা বমি হওয়া বা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। আর যাদের ডিউডেনাল আলসার, তাদের 2 থেকে 5 ঘন্টা পরে গিয়ে সিমটমসগুলো দেখা দেয়। প্রত্যেকবার খাবার আগে ভালো মতো হ্যান্ড ওয়াশ করা, আচ্ছা সবজি বা ফল খাওয়ার আগে ভালো মতো সেগুলো ওয়াশ করা, এবং যে লাইফস্টাইলগুলো মডিফাই লাইক এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন না করা, ফাইবারযুক্ত খাবার খাওয়া বেশি করে, অতিরিক্ত স্পাইসি বা তৈলাক্ত জাতীয় খাবার না খাওয়া, ক্যাফেইন জাতীয় খাবার একটু কম খাওয়া, যেমন চা, কফি। এই ক্যাফেইন জাতীয় খাবারগুলো কিন্তু একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে আলসার হওয়ার জন্য। যাদের আলসারের সমস্যা থাকে তাদেরকে আমরা ইউজুয়ালি কার্বোহাইড্রেট খেতে বেশি বলি, যেমন ভাত বা আলু বা মিষ্টি আলু। এটা আমরা রেড মিট কম খেতে বলি, যেই প্রোটিনগুলো ইজিলি ডাইজেস্টেবল, যেমন ফিশ প্রোটিন বা এগ প্রোটিন বা চিকেন অথবা টোফু, এই টাইপের যে হোয়াইট মিটগুলো আছে আমরা তাদেরকে সেটা কন্ট্রোল করতে বলি। তারপরে সিজনাল শাকসবজিগুলো বেশি করে খাওয়া। দেন ফ্লেভোনয়েড রিচ ফুডস, ফ্লেভোনয়েড হেল্প করে আমাদের স্টমাকের লাইনিং এপিথেলিয়ামকে আরও বেশি প্রোটেক্ট করতে, যেমন বিভিন্ন ধরনের চেরিজ, ব্লুবেরিজ, স্ট্রবেরিজ, এই ধরনের আর কি এই ধরনের ফ্রুটসগুলোতে ফ্লেভোনয়েড থাকে। কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে অল্প খাবার বারে বারে খাওয়া, একবারে অনেক বেশি খাবার না খাওয়া, খাবার খাওয়ার পরে ইমিডিয়েটলি না শুয়ে পড়া, অ্যাটলিস্ট খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমানো। অ্যাজ এ সাপ্লিমেন্ট আপনি ভিটামিন এ, জিঙ্ক এবং ভিটামিন সি কনজিউম করতে পারেন। তো এই ছিল পেপটিক আলসার নিয়ে আমার প্রাইমারি লেভেলে কিছু ইনফরমেশন। Okay, that's all for today. I will see you in the next one. Till then, take care and don't forget to like, comment, share, and subscribe to my channel. Ta-da! My voice.